প্রথমে আইনজীবী, তারপরে বিচারপতি হিসেবে আপনি সম্পর্ক ভাঙা গড়ার মামলা করতেন, সেখান থেকে সরাসরি চলে এলেন স্বপ্ন ভাঙা গড়ার। তার কারণ ছাত্রদের স্বপ্ন, শিক্ষকদের স্বপ্ন এবং যোগ্য শিক্ষকদের, যোগ্য প্রার্থীদের স্বপ্ন একসঙ্গে এক ধাক্কায় এতগুলো পোর্শন ভেঙে চুরে যাচ্ছে। কিন্তু এইবার আমি এই সংশোধনের প্রক্রিয়া আপনি যা সাজেস্ট করেছিলেন বা যা তদন্ত ভার যাদের দিয়েছিলেন সেই পার্টে আসতে চাই। দেখুন, কোর্টে দাঁড়িয়ে এসএসসি দুর্নীতি স্বীকার করলো যে চাল আর কাঁকড় আলাদা আমরা করতে পারছি না, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে। নবম দশমের একটা মামলায় আমি দেখছিলাম আপনি এসএসসিকে বললেন যে আপনি এখন বাল্মীকি আবার রত্নাকরের রূপে ফেরত যাবেন না। অসাধারণ। কিন্তু যে তদন্তকারী সংস্থাগুলোর ওপর আপনি বারবার দায়িত্ব দিয়েছেন, কখনো সিআইডি, বিশেষ করে পরের দিকে সিবিআই, শিক্ষা দুর্নীতির তদন্তে তাদের ভূমিকা যে নিয়ে আপনাকে বারবার এজলাসে বসেই হতাশা ব্যক্ত করতে হয়েছে। আমার সে হতাশা বেড়েছে বই, একটুও কমেনি। সত্যি কথা বলতে কি সুমন, আমি একটি খুব বাস্তব কথা বলি। হ্যাঁ, আমার শেষের দিকে না, হ্যাঁ, আমার নিজেকে খুব ক্লস্ট্রোফোবিক লাগতো যে এটা কি হচ্ছে। আমি নিজে বিচারপতি হিসেবে অনেক বিনিদ্র রাত কাটিয়েছি। আমি একটা উদাহরণ দিই। এক সময় দেখা গেল ওই যে আপনি বললেন প্রমাণ করার কিচ্ছু নেই, দুর্নীতি ডকুমেন্টেড, একদম শূন্য পাওয়ার কোনো ক্যান্ডিডেট, তার নম্বর বেড়ে হয়ে গেছে 55। এসএসসি এফিডেভিট দিয়ে সেটা বলল। তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে তুমি নিজে বলছো যে এতে এর চাকরি পাওয়ার কোনো অধিকার নেই, এটা একটা ফ্রড প্র্যাকটিস রয়েছে এসএসসির উপরে এফিডেভিট করে। আমি তখন বলেছিলাম এটাই যদি তোমার স্ট্যান্ড হয়, কেননা তুমি তোমার যে পাওয়ার, স্ট্যাটুটে তাকে পাওয়ার দেওয়া আছে 97 অ্যাক্টে, যদি কেউ তোমাকে মিথ্যে বুঝিয়ে, মিথ্যে কথা বলে, ফ্রড করে চাকরি নেয়, তুমি রেকমেন্ডেশন যে কোনো সময় উইথড্র করতে পারো। এসএসসি সেই রেকমেন্ডেশন উইথড্র করলো, এক্সারসাইজিং দ্যাট পাওয়ার। মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, এসএসসি বলল আমি জজের ডাইরেকশনে এটা করেছি। তাহলে রত্নাকর থেকে বাল্মীকি উত্তরণের যে আশা আমি তাদের উপর রেখেছিলাম, সত্যি সেটা থাকটা গেল। আমি বুঝলাম যে তারা সত্যি চায় না এটা পরিচ্ছন্ন হোক। কিন্তু যাদের পরিচ্ছন্ন করার দায়িত্ব আপনি দিয়েছেন তাদের ভূমিকা, আমি বলছি 2023 সালের ফেব্রুয়ারি মাসে আপনি নিজে নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে বলেছিলেন যে যেভাবে এই স্কুলের নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআই চালাচ্ছে এটা চলতে পারে না, যা করার তাড়াতাড়ি করুন। এবং সামগ্রিকভাবে আজকে যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি প্রথম কোনো বিচারপতির মুখে শুনলাম যে আপনার দমবন্ধ পরিস্থিতি, আপনি বিনিদ্র রজনী কাটাতে হয়েছে আপনাকে এই সিচুয়েশনের মধ্যে। কতটা ফ্রাস্ট্রেটিং, কতটা হতাশাজনক যখন আপনি যে সংস্থাগুলো, এবং তারা ভারতবর্ষের সবথেকে বড় তদন্তকারী সংস্থা, তারা আপনাকে সন্তুষ্ট করতে পারছে না, অথবা আপনি যেভাবে তদন্ত আনার্থ করতে চাইছেন সেভাবে তারা রিপোর্ট দিতে পারছে না। এই বিষয়টা আমার কাছে পরিষ্কার ছিল না। কারণ কি মনে হয়? দেখুন, এই কারণের জায়গায় জানার মতো এত ইনফরমেশন একটা বিচারপতির কাছে আসে না, আর আমি ব্যক্তিগতভাবে আমি জানতে চাইও না। প্রতিটা জিনিসের কাজ, প্রতিটা এজেন্সি, প্রতিটা বডির তাদের কাজ আলাদা। বিচারপতির কাজ এটা নয়। বিচারপতি বড়জোর বলতে পারে এই আইন অনুযায়ী তোমার হয়নি, সুতরাং এটা হতে পারে না, এটা বেআইনি। কিন্তু তুমি এই বেআইনিকে কি করে আন্ডু করবে, তার ডাইরেকশন, তার এক্সিকিউশন কখনো বিচারপতি নিজে হাতে একদম। আমি বলছি ধরুন সিআইডি বা এসএসসির যা ভূমিকা সেই নিয়ে সন্দেহ, প্রশ্ন আমি বুঝি, তার কারণ এসএসসি তার অবস্থান বদল করছে মারাত্মক, কিন্তু সে তার বডিটাই দুর্নীতি করেছে, তাও বোঝা যায়। কিন্তু আমি বলছি যেখানে সিবিআইয়ের মতো সংস্থা, যাদের সঙ্গে সরাসরি, মানে আমি বলছি আমি রাজনৈতিক সুতোতে কোনো যোগাযোগ পাচ্ছি না, তারা ফেল করছে অথবা কাজ করছে না, এটা। এবং শুধু আপনি নন, পরের পর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তাদের তদন্তে হতাশ হচ্ছেন। এ কি করে সম্ভব, কেন? এইটা দেখুন, এটা সত্যি একটা মিস্ট্রি। এটা আমি একটাই বলতে পারি, সত্যি ভূতের গল্পের মতো। ভূতের গল্পের মতো একদম বিশ্বাস করি আছে, ভয় লাগে, কিন্তু আদতেও দেখিনি কখনো। কেন ঘটনাটা ঘটলো, কেন হলো না, এর কোনো
ব্যাখ্যা আমি নিজের যুক্তি দিয়ে করতে পারিনি। আজকে একটি মামলায় সিবিআইকে দায়িত্বভার দেওয়া হলো, সেই মামলা সুপ্রিম কোর্ট গেল, সিবিআই সেই মামলায় অ্যাপিয়ার করলো না। কি করবেন জজ সাহেব, নিজে গিয়ে তার জন্য সওয়াল করবেন? এটা এই হওয়া উচিত? বিশ্বাস করুন, আমার মনে পড়ছে 2G মামলায় মাননীয় বিচারপতি বলেছিলেন যে প্রতিদিন 5টা অবধি অপেক্ষা করি যে আজকে সিবিআই তথ্য প্রমাণ নিয়ে আসবে, এবং তারা আসে না, আমি প্রতিদিন হতাশ হই। আমার সেই মন্তব্য একদম মনে পড়ে একদম যাচ্ছে। আপনাকে আমি বলি যে এরপর বোধহয় আর কোথাও নামার নেই, আর কোথাও যাওয়ার নেই। আমার একটা ছবির কথা মনে পড়ছে, পরিচালককে ভুলে গেছি, একটা হলিউডের ছবি, দীর্ঘদিন আগে দেখা। ছবিটার নাম সম্ভবত ছিল ইনস্ট্যান্ট জাস্টিস। তাতে এই জজ সাহেবরা এরকম হতাশ হয়ে পড়েছিলেন যে যখনই কিছু অপরাধীকে কিছু ন্যাচারালি বেল পাওয়া বা বেরিয়ে যাওয়া, তো তারা কিছু জজ মিলে ঠিক করে আমরা একটা এক্সিকিউশন ফোর্স তৈরি করব। কিন্তু সিস্টেমটা এরকম দেখা গেল, এই এক্সিকিউশন রিভার্ট ব্যাক করলো তারা নিজেরাই। তখন জজ সাহেবরা বুঝতে পারলেন এই দুটো কাজ একসাথে হয় না। ইটস আ নাইস মুভি। তো এটাই ঘটনা। দেখুন, যে অর্ডারের এক্সিকিউশন নেই, একটা সময় আসতে পারে একজন বিচারক মনে করতে হবে কী হবে, কী হতে পারে, আমি বলবো, সবাই বুঝবে। আর যেটা খুব লক্ষণীয়, আপনারা যখন প্রতিদিন ডিল করেন, দুর্নীতি বা নীতির দিক দিয়ে স্ট্যান্ডার্ড, যেটা আমি পার্টিকুলারলি বাঙালি সমাজের ক্ষেত্রে বলবো, যেটা কখনো বাঙালি, মধ্যবিত্ত বাঙালি বা বাঙালি অ্যাজ সাচ মেনে নিতে পারতো না, কিন্তু আজ কিন্তু কিরকম যেন ওটা অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় চলে এসেছে। আপনি বলছেন বাঙালির আজকের দিনে দাঁড়িয়ে দুর্নীতিটা গাশ হয়ে গেছে। একদম গাশ, এটা মারাত্মক ব্যাপার, মারাত্মক সামাজিকভাবে এটা মারাত্মক ঘটনা। কিন্তু যে ও তো হবেই, ও তো হবে, কিছু করার নেই। হতাশার লক্ষণই খালি নয়। আমি যদি এটা আমার নীতি হিসেবে আমি মেনে নিই, বা আমার যদি মেনে নেওয়া অভ্যেস হয়ে যায়, তাহলে সমাজটা কোন স্তরে গিয়ে দাঁড়ায় সেটা ভাববার বিষয়। একেবারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।